হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা 2023 সালের শেষের দিকে রিলিজ পাওয়া থ্যাঙ্কস গিভিং নামে একটা স্ল্যাশার সিনেমা সম্পর্কে জানতে চলেছি। তো স্ল্যাশার সিনেমা সম্পর্কে তোমাদেরকে আমি প্রথমে একটু বোঝাই। স্ল্যাশার সিনেমা মানে হচ্ছে আমেরিকা, ইউরোপে এক ধরনের মানুষ রয়েছে যারা খুবই সাইকো, যারা মানুষদের কাটাকাটি, রক্তমক্ত এগুলো খুব পছন্দ করে। আর এইসব সিনেমাকে মূলত স্ল্যাশার সিনেমা বলা হয়ে থাকে। মানে একজন খুনি থাকবে, মাস্ক পরা, যে মনে করে একটালা সবাইকে কোবাবে, মারবে, দেখা গেলো পুরো একটা ফ্রেন্ড সার্কেল ধ্বংস করে দেবে, লাস্টে একজন বেঁচে যাবে বা কেউ বাঁচবে না। এই ধরনের সিনেমাগুলোকে স্ল্যাশার সিনেমা বলা হয়ে থাকে। দু একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেমন চেইনসো ম্যাসাকার, তারপর হচ্ছে তোমার রং টার্ন, তারপর ফাইনাল ডেস্টিনেশন এর মধ্যে পড়ে। তো এরকম আরো বেশ কিছু সিনেমা রয়েছে। তো এখানে লক্ষ্য, গত কয়েক বছরের মধ্যে নাকি ভালো কোনো স্ল্যাশার সিনেমা হলিউডে আসেনি। তার মধ্যে এই সিনেমাটা তার মধ্যে সবচেয়ে বেটার করেছে। তো এই সিনেমাটা বেটার করেছে এটা বুঝলাম কিভাবে। প্রথমত সিনেমার বাজেট ছিল মাত্র 100 কোটি টাকা বাংলাদেশি। সিনেমা বক্স অফিসে আয় করেছে 470 কোটি টাকা। মানে এই সিনেমাটা বক্স অফিসে অনেক হিট করেছে আর কি। 100 কোটি টাকা বাজেটে নির্মিত সিনেমা 470 কোটি টাকার মতো ব্যবসা করেছে। আর তাছাড়া আইএমডিবি রেটও ভালো, এজ এ স্ল্যাশার সিনেমা হিসেবে 6.3 অনেক ভালো একটা রেটিং। তো বাড়তি কোনো কথা বলবো না, আরেকটা কথা রয়েছে তার আগে আমার এডিটরদের উদ্দেশ্যে। আপনারা যারা ভিডিও এডিট করবেন, স্ল্যাশার সিনেমার মূল মজাটাই হচ্ছে কাটাকাটি, মারামারি দেখাবে এইগুলো। তো আপনারা এই সিনেমার অ্যাকচুয়াল মজা দেওয়ার জন্য কাটাকাটি যেখানে যেটা প্রয়োজন, যেখানে যেটা দেখাতে হবে ডাইরেক্ট দেখিয়ে দিবেন। আমাদের এই ভিডিও থেকে কোনো আর্নিং এর দরকার নেই। কাটাকাটি দেখালে হয় কি, ভিডিওটা মনে করো প্রাইভেট করে দেয়। এমনকি চ্যানেলেরও সমস্যা হতে পারে, তবে মনে হয় না চ্যানেলের সমস্যা হবে। বাট ভিডিওটা থেকে মনে করো যে লিমিটেড করে দিলে আমাদের কোনো আর্নিং হবে না, কোনো ধরনের আর্নিং হবে না। বাট সমস্যা নেই, আমরা এখানে একটা স্পন্সর ঢুকিয়ে দেবো যাতে স্পন্সর থেকে আমাদের ওটা কাভার হয়ে যায় এবং তোমরা সিনেমার অ্যাকচুয়াল ফিলটা পেতে পারো। তো আমি এখন একটা বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি এবং আমি এডিটরদের রিকোয়েস্ট করবো সিনেমাটা ভালো মতো বুঝে তারপরে যেখানে যে কাটাকাটে যে জিনিসটা আছে সেইটা দেখানোর জন্য। আর আবারও বলে নিচ্ছি, সিনেমাটা দুর্বল চিত্তের লোকদের জন্য নয়, খুবই ডেঞ্জারাস, খুবই কাটাকাটি, রক্ত প্রচুর, এরকম একটা সিনেমা। আর আরেকটা কথা, এই সিনেমাটা হয়তো আমি ভালো মতো বোঝাতে পারবো না। এর কারণটা হচ্ছে আমার লাইফে অনেক বাজে স্ক্রিপ্টের উপর কাজ করেছি, এটা তার মধ্যে অন্যতম। যে এই স্ক্রিপ্টটা লিখেছে প্রতি লাইনে একটা করে বানান ভুল, প্রত্যেকটা মানুষের নাম ভুল, মাঝে মাঝে 2-1 লাইন করে বাদ দিয়ে দিয়েছে, যার জন্য যেটা হয়েছে গল্পটা মেলানো অনেক টাফ, ডিফিকাল্ট। আমি এর আগে 2-3টা ভয়েস দিয়েছি আজকেই। ওই কাজ করতে আমার যত কষ্ট না হয়েছে, এই সিনেমাটার ভয়েস দিতে গিয়ে আমার মনে করো যে পাগল হয়ে গিয়েছে। আমি অর্ধেক ভয়েস দিয়েছি, তারপর ওটা বাদ দিয়ে নতুন করে আবার মাত্র শুরু করলাম। আমি এত বিরক্ত হয়ে গিয়েছি এই সিনেমাটার কাজ করার জন্য। একে তো সিনেমার কাহিনীটাও কমপ্লিকেটেড, নাম দেখে বোঝা যায় না কোনটা কি, তার উপর আবার স্ক্রিপ্ট যদি এত জঘন্য হয়, এই স্ক্রিপ্টে কাজ করা টাফ। কিন্তু যেহেতু আমি এটার পেছনে অনেক সময় দিয়ে ফেলেছি, আমার একটা জেদ হয়ে গিয়েছে সিনেমাটা আমি ভালো পারি খারাপ পারি, এটার ভয়েস আমি দেবো এবং এটার ভিডিও আমি নিয়ে আসবো। এর জন্য জাস্ট আমি জেদের বসে এটার কাজ করছি। তো আমি নিশ্চিত নই তোমরা মজা পাবে কিনা, বাট আমার কাজটা শেষ করতে হবে, এটা আমার এক ধরনের জেদ আর কি। মানে যেহেতু এটা সবচেয়ে ক্রিটিক্যাল একটা কাজ, এই জন্য এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। তো আমি অ্যাডভার্টাইজিং প্লে করে দিচ্ছি, তোমরা মূল ভিডিওতে চলে যাও। গাইস, তুমি এমন একটা গেম খুঁজছো যেটা খেলে তুমি স্যাটিসফাইড হবে প্লাস রেজাল্টও পাবে, আর তুমি তোমার ব্রাউজারে কি কমপ্লিটলি ইউজ করতে পারো। এটা একটা সিম্পল ইফেক্টিভ সিক্রেট। আর এই গেমে তুমি তোমার ট্র্যাক হিস্ট্রিতে অ্যাকশন করতে পারবে। আর তুমি যদি খুব বেশি গ্রিডি হয়ে থাকো তাহলে এটা তোমার রেজাল্টে ইফেক্ট করতে পারে। আর ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করলে এবং আবার চেষ্টা করলে তুমি একটা ডিফারেন্ট রেজাল্ট পাবে। আর এই জন্যই অনলাইন গেমিংটা হচ্ছে একটা লাইফ হ্যাকের মতো। এটা এমন একটা মজার একটা এক্সপিরিয়েন্স যেটা তোমাকে অন্য ধরনের একটা অনুভূতি দিবে। তো কৌতূহলী থাকো এবং অলওয়েজ চেষ্টা করো তোমার নলেজ করো বুস্ট করার জন্য। আর যে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে তুমি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারো। তো কিসের জন্য অপেক্ষা করছো? তো তুমি চাইলে তুমি তোমার কিন্তু গেমিং এক্সপিরিয়েন্সকে বাড়াতে পারো। আর আমাদের যে প্রোমো কোড random7 এটা ব্যবহার করতে কিন্তু ভুলো না। এটা ব্যবহার করলে আমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে তার জন্য তুমি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে বোনাস পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং 250টা ফ্রি স্পিনও পেতে পারো সাইন আপের সময়। তো মোস্ট বেটের সাথে সেফ থাকো এবং দেখো কি ম্যাজিক ঘটে। তবে যে বিজ্ঞাপনই আসুক না কোনো, তোমরা জেনে বুঝে শুনে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে মূল ভিডিওতে আসলাম। যেহেতু এই ভিডিওটার পেছনে অলরেডি আমি 1 ঘন্টার সময় ওয়াস্ট করে ফেলেছি, 3-4টা সিগারেট খেয়ে ফেলেছি, বুঝতেই পারতেছো আমার ব্রেনটা কিরকম গরম। আমি ওইরকম ভাবে হয়তো বোঝাতে পারবো না, আমার ভয়েস টোনটা অত ভালো থাকবে না। তারপর আমি চেষ্টা করছি, দেখছি আমি কতখানি পারি। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের আমেরিকার প্লাইমাউথ নামের একটা শহরকে দেখানো হয়। আর ওই দিন থ্যাঙ্কস গিভিং এর অনুষ্ঠান ছিল। আর তোমরা সবাই জানো যে আমেরিকা এবং কানাডাতে নভেম্বরের 4 নম্বর যে তোমার বৃহস্পতিবার থাকে, আমি শিওর নই, সম্ভবত বৃহস্পতিবার অথবা মঙ্গলবার, ওই দিনটাকে তারা থ্যাঙ্কস গিভিং ডে হিসেবে পালন করে থাকে। তো শহরের সবাই ওটা সেলিব্রেট করছিল। আর এরপর আমাদের এই শহরের একজন শেরিফ বা তোমার পুলিশকে দেখানো হয়, যার নাম হচ্ছে এরিক। তো সেই স্ক্রিপ্টে লেখা রয়েছে কি জানো, আমাদের শহরে একজন বড়লোক মানুষকে দেখানো হয়। মানে যে স্ক্রিপ্টটা লিখেছে সে শেরিফ বলতে মনে করেছে যে বড়লোক, কি আর বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, তার এক্স গার্লফ্রেন্ড মিশর আমান্ডার বাসায় এসেছে বেড়ানোর জন্য এবং তার জন্য একটা প্রেজেন্ট নিয়ে এসেছে। দেখে মনে হচ্ছে কোনো পুডিং এনেছে। তো অ্যামান্ডা এটা পেয়ে অনেক খুশি হয়, যেহেতু পুইরান প্রেম। আর তারপরে অ্যামান্ডা ভেতরে ডাকে, যাচ্ছ একসাথে ডিনার করি। আর এখানে আমরা দেখতে পাই অ্যামান্ডার কিন্তু অলরেডি বিয়ে হয়ে গিয়েছে এবং তার হাজবেন্ড, ওই দাঁড়িয়ালাটা ক্যাপ পরা, এটা তার হাজবেন্ড, যার নাম হচ্ছে মিসি, এবং সে একটা বিশাল বড় সুপার শপ যার নাম হচ্ছে রাইট মার্ট, সেটার ম্যানেজার। তো তারা সবাই একসাথে ডিনার করবে। বাট তখনই ওই রাইট মার্টের যে ম্যানেজার, যার নাম হচ্ছে থমাস, সে তাকে কল করে যে এখনই মার্টে আসো, আজকে আমরা থ্যাঙ্কস গিভিং এর স্পেশাল অনুষ্ঠান
করব। কিন্তু এটা শুনে ওর পরিবার রাগ হয়ে যায়, মানে ম্যানেজারের বাপ মা রাগারাগি করে যে ছুটির দিনে কেন তোকে ডাকছে। তবে এরপর আমাদের থমাসকে দেখানো হয় মিস্টার টাক্কু, যে একটা বিশাল বড় বিজনেসম্যান, সে রাইট ওনারের মালিক। তার হিসাব হচ্ছে কোন কর্মচারী ছুটি পেলো না পেলো এটা দেখার বিষয় নয়। আজকে আমরা থ্যাঙ্কস গিভিং এ সেই লেভেলের ব্যবসা করব। তাদের প্ল্যান হচ্ছে পুরানো যত মালটাল রয়েছে সেগুলো ফ্রিতে দিয়ে অন্যান্য মালে ডিসকাউন্ট দিয়ে অনেক বেশি বিক্রি করবে। ওভারেজে দেখা যাবে হিউজ লাভ হবে। আবার এদিকে ওই শহরের পুরো মানুষ অধীর আগ্রহ ছিল যে আজকে তারা সস্তায় জিনিসপত্র কিনবে, তার উপর ফ্রি জিনিস পাবে। কিন্তু আমরা দেখি থমাস নিজের পরিবারের সাথে আনামে ডিনার করছিল। আর এখানে আমরা পরিচিত হই তার মেয়ে জেসিকার সাথে, যে খুবই সুন্দরী। ওকে দেখে আমরা এতক্ষণের যে রাগ ছিল একটু কমেছে, কিন্তু ওর সাথে বয়ফ্রেন্ডকে যখন দেখছি, ও সিঙ্গেল না যখন বুঝলাম তখন একটু খারাপ লেগেছে। বাট আমিও ম্যারিড, এটা আমার মনে ছিল না, এখন খারাপ লাগছে না। তো এখানে আমরা জানতে পারি ওর বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ববি সম্ভবত। আর আরেকটা জিনিস জানতে পারি, জেসিকা মানে নায়িকার মায়ের অনেক আগে মৃত্যু হয়ে গিয়েছে। তো এই জন্য ওর বাবা থমাস ক্যাথরিন নামের আরেকটা মহিলাকে বিয়ে করেছে। তবে অন্যান্য সিনেমার মতো জেসিকাও তার সৎ মাকে দেখতে পায় না, তার সৎ মাও জেসিকাকে দেখতে পায় না। আর এদিকে আমরা দেখি ম্যানেজার যখন চাকরিতে যায় সে দেখতে পায় দোকানের সামনে তো বিশাল ভিড় লেগে রয়েছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে স্টোরটি খোলার জন্য। বেশি মানুষের টার্গেটে হচ্ছে ফ্রি আইটেম গুলো নেওয়ার জন্য। ফ্রি আইটেমের জন্য এই ভিড় মূলত বেশি। আর তাছাড়া সস্তায় জিনিস তো পাবি। আবার জেসিকার বাসার সামনে ওর বন্ধু বান্ধবরা গাড়ি নিয়ে আসে ওকে পিক আপ করার জন্য। তো জেসিকা যখন গাড়িতে ওঠে ওখানে আমরা আরো কিছু বন্ধু বান্ধবদের সাথে পরিচিত হই। তো এখানে একটা বন্ধুর নাম ছিল ইভান, একটা ছেলে যা আবার ইউটিউবার আর কি, যা পায় তাই ভিডিও আপলোড করে দেয়। আর গুলোর নাম নাই বললাম, ওগুলো দরকার পড়বে না। তো তখন ইভান বলে কি, তোর বাবার ওখানে যেহেতু এত বড় একটা অনুষ্ঠান চলছে, চল ওইখানে যাই, কিছু ভিডিও হবে। তো জেসিকা বলে চল যাই দেখি ওখানে কি চলছে। তো সবাই মিলে যখন ওখানে পৌঁছায় তখন জেসিকা বেরিয়েই প্রথমে দেখতে পায় রায়ান নামের একটা ছেলেকে। আর এই ছেলেটা আবার জেসিকাকে কলেজ লাইফে পছন্দ করতো, জেসিকা টুকটাক পছন্দ করতো। মানে কলেজে একটা ছেলে থাকে না, খেলাধুলায় সব দিক দিয়ে এক্সপার্ট হয়, ওর দিকে সবার একটু নজর থাকে, ওইরকম একটা ব্যাপার। তো ওই অনুষ্ঠানে আমরা আবার দেখতে পাই যে ওই পুলিশ অফিসার এরিকো করে কি, তার এক্স গার্লফ্রেন্ড আমান্ডাকে নিয়ে আসে। আর আমান্ডা এখানে এসেছে হচ্ছে তার যে ম্যানেজার হাজবেন্ড এখানে চলে আসলো মালিকের ডাকে, সে তো না খেয়ে এসেছে, তার জন্য ডিনার নিয়ে এসেছে। আবার এইদিকে আমরা দেখতে পাই বাইরে তো ভিড়, কিন্তু তারপরেও জেসিকা যেহেতু মালিকের মেয়ে, তো জেসিকা করে কি তার বন্ধু বান্ধবদের নিয়ে ডাইরেক্ট মার্টে ঢুকে যায় বা শপিং মলে ঢুকে যায়। কিন্তু এর ফলে যেটা হয়, ভিড়ের সবাই খেপে যায় যে আমরা তখন ধরে দাঁড়িয়ে রয়েছে 1-2 ঘন্টা, আমরা ঢুকতে পারছি না, ওরা ঢুকবে কেন। এবং ওদের মধ্যে দুজন কাস্টমার ছিল যারা সবচেয়ে বেশি রেগে যায়। তার মধ্যে একটা কাপল ছিল, মহিলাটির নাম হচ্ছে লেজি মোটা কাটা আর তার হাজবেন্ডের নাম হচ্ছে দোজো। তো ওদের উস্কানিতে মূলত সবাই ব্যারিকেড ভেঙে ফেলে, সবাই ভেতরে ঢুকে পড়ে। মানুষজন মার্টের দরজা ভেঙে চলে যায় ভেতরে। জিনিসপত্র তো ফ্রি নিতে চেয়েছিল, কিন্তু এখন ওরা যেটা করে যে যেমন পার চুরি কর। সিরিয়াসলি আমেরিকা ইংল্যান্ডে এগুলো প্রায় ঘটে থাকে ভাই। একটা ঘটনা ঘটলেই, ভূমিকম্প হইলেই যে যেমনে পার চুরি করে, গাড়িটাই নিয়ে এসে মনে করো টিভি মিবি যা থাকে দামি দামি জিনিস, মোবাইল টোবাইল নিয়ে যায়। ওরা যেমন ভদ্র তেমন অভদ্র আর কি। তো এখানে ধাক্কা ধাক্কি করে জিনিসপত্র নিতে গিয়ে সবাই এত বেশি অস্থির ছিল যে কে মরলো কে বাঁচলো এটা দেখার বিষয় নয়। আর ঠিক এই কারণেই আমান্ডা নামে যে একটা মেয়ে রয়েছে যে তার হাজবেন্ডের জন্য ডিনার নিয়ে এসেছে, ওর লাগে ধাক্কা, ও খায় হচ্ছে একটা কিছুর সাথে বাড়ি, ওর যায় মাথা ফেটে এবং ওর সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, ওর পেটে ছিল বাচ্চা। তো বাচ্চার আমান্ডা দুজনেই মরে যায়। এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে। আর ওই মুহূর্তে ববি আবার আমান্ডাকে সাহায্য করার জন্য এগিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মানুষ তখন ওর উপর দিয়ে চলে যায়, যার ফলে ওর হাতটা একেবারে ভেঙে যায় এবং নিজে আহত হয়ে যায়। আর ওভারঅল এই ঘটনায় কমপক্ষে 15 থেকে 16 জন মানুষের মৃত্যু হয়। তো বুঝতেই পারছো বিশাল বড় একটা ঘটনা। এবং আমরা দেখতে পাই অনেক পেপারিং হয়েছে এ নিয়ে, পুরো আমেরিকা জেনে গিয়েছে রাইট মার্টের ব্যাপারটা। কিন্তু এতে রাইট মার্টের ভালোই হয়েছে, পুরো আমেরিকাতে তাদের বিজ্ঞাপন হয়ে গিয়েছে। আর এতে যেহেতু রাইট মার্টের দোষ নেই, সবাই এরকম ডিসকাউন্ট অফার দিতেই পারে, তো রাইট মার্টের উপরে কোনো লিগ্যাল অ্যাকশন হয়নি। আর এরপর আমরা 1 বছর পরের সিন দেখতে পাই, আবার আজকেও থ্যাঙ্কস গিভিং এর দিন। তো এই শহরের মানুষজন এখন 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক ভাগের মানুষ চায় আবারও থ্যাঙ্কস গিভিং এর তোমার ওই ডিসকাউন্ট এবং ফ্রি সেল দেওয়া হোক। আরেক ধরনের মানুষ চায় যে না, এটা না করা হোক, তাহলে এবারও অনেক মানুষ মারা পড়বে। আবার ইভান নামের ওই পোলাটা যে ইউটিউবার ছিল, ও গত বছর ওই ঘটনাটায় সবকিছু ভিডিও করেছে এবং ইউটিউবে পোস্ট করে দিয়েছে। এবং ওই ভিডিওটা এত ভাইরাল হয়েছিল যে, এবং সে ওই ভিডিওটার নাম দিয়েছিল হচ্ছে থ্যাঙ্কস গিভিং ম্যাসাকার। আর ম্যাসাকারের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে হত্যাকাণ্ড। তো যাই হোক, আজকেও কিন্তু শহরের অনেক জায়গায় প্রোটেস্ট চলছিল যেন ওই স্টোরটি আজকে না খোলা হয়, এরকম অফার না দেওয়া হয়, ডাইরেক্ট বন্ধই রাখা হোক। কিন্তু থমাস মানে যে এটার মালিক, সে তো পাক্কা বিজনেসম্যান, তার তো গত বছর অনেক বিজ্ঞাপন হয়েছে, যদিও লস হয়েছে না, কিন্তু বিজ্ঞাপনও তো একটা মনে করো রেপুটেশন বা টাকা দিয়ে কেনার ব্যাপার, ওই হিসেবে তার লাভ হয়েছে। এবং সে এবার চাই গতবার যে লসটা হয়েছে এই লসটা সে এবার পুষিয়ে নেবে, এবার গার্ড বেশি দেবে, আর সিস্টেমে মনে করো পুরান জিনিসপত্র দিয়ে সেভাবে হোক অনেক বেশি টাকা কামিয়ে নেবে। কিন্তু তার মেয়ে এটা চাচ্ছিল না, কারণ তার মেয়ে ওই ঘটনার সামনে ছিল এবং সে নিজের চোখে অনেককে মরতে দেখেছে। আর এরপর আমাদের দেখানো হয় লেজি নামের সেই মহিলাটিকে, মোটা মহিলাকে, যে আর কি ওই ভিড়কে উস্কে দিয়েছিল। সে বর্তমানে একটা ওয়েটারে কাজ করছে। আর সে তখন বলে যে শহরে একটা নতুন ডেপুটি এসেছে। আর ওই ডেপুটি যখন আসে, সে জন কারবারের মাছ দেখতে পায়। আর তখন জিজ্ঞেস করে এই জন কারবার সেটা কে ছিল। তো তাকে বলা হয় জন কারবার ছিল হচ্ছে এই প্লাইমাউথ শহরের প্রথম গভর্নর, সম্ভবত 1800 শতাব্দীর দিকে ফার্স্ট গভর্নর ছিল। এবং মানুষজন তাকে অনেক পছন্দ করতো। আর এই কারণে প্রতি থ্যাঙ্কস গিভিং প্রোগ্রামে তার মাস্ক সবাই
পড়ে। আর এই দিকে আবার আমরা জানতে পারি জেসিকার যে বয়ফ্রেন্ড ছিল, যার হাত ভেঙে গেল গত বছর, সে তারপর থেকে একদম গায়েব হয়ে গিয়েছে, তাকে আর পাওয়া যায়নি। তো যাই হোক, এর ফলে যেটা হয়েছে, জেসিকার বর্তমানে রায়ান নামের ওই কলেজের ছেলেটার সাথে সম্পর্ক চলছে। আবার এদিকে থমাস প্ল্যান করছে তার মার্টটাসকে ওপেন করবে থ্যাঙ্কস গিভিং এর জন্য, এজন্য খুব ধুমধাম ভাবে ওপেন করবে। সে কমার্শিয়াল শুট করবে কিছু। তো যে জায়গাটাতে শুট করবে বা স্টুডিও বানিয়েছে, সেখানে গিয়ে দেখে অলরেডি সবকিছু ভেঙে রেখে দিয়েছে এবং ওই জায়গায় লিখে রেখেছে ফাইট মার্ট, মানে রাইট মার্ট না, এটা তোদের ফাইট মার্ট। মানে মানুষ চায় না যে এই মার্টটা আজকে আর ওপেন হোক। আর জেসিকাও তার বাবাকে বোঝায়, তুমি যেটা করতে যাচ্ছ এটা কিন্তু অনেক বড় ভুল হবে, কারণ তুমি যদি আবার এরকম একটা সেল দাও, এরকম একটা অফার দাও, এরকম আবারও হতাহতের ঘটনা ঘটবে। কিন্তু কে শুনে কার কথা? তো যাই হোক, এরপর জেসিকা যখন রেস্টুরেন্টে তার বন্ধুদের সাথে বসেছিল, তখন তাদের সবার ফোনে একটা নোটিফিকেশন আসে। আর নোটিফিকেশন ওরা যখন চেক করে, ওরা দেখতে পায় যে কোনো একটা লোক একটা ভিডিও আপলোড করেছে এবং ওদের সবাইকে ট্যাগ করেছে। আর ওই ভিডিওটা আপলোড করেছে জন কার্বান নামের একজন মানুষ। আর ওখানে যে টেবিল রয়েছে, টেবিলে কোনো প্লেটে খাবার নেই, বাট প্রত্যেকটা টেবিলের খাবারের জায়গায় ওদের নাম লেখা রয়েছে। তো ওরা প্রথমে ভেবেছিল এটা কেউ প্রাঙ্ক করে পাঠিয়েছে, ব্যাপারটা সবাই ইগনোর করে। কিন্তু জেসিকা যখন বাইরে তাকায়, তখন সে জন কার্বারের মাস্ক পরা একজন লোককে দেখতে পায়, কিন্তু একটু পরে সে গায়েব হয়ে যায়, মানে গায়েবী ভাবে গায়েব হয়ে যায় আর কি। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই ওই জন কার্বারের মাস্ক পরা লোকটি লেজি নামের ওই মুটকা মহিলাকে প্রথম শিকার বানায়, কারণ ওই দিন যে ইউটিউবের ভিডিওটা আপলোড হয়েছিল ইভানের দ্বারা, ওই মহিলাকে সবচেয়ে বেশি দেখা যাচ্ছিল এবং সে ফ্রি প্রোডাক্ট নেওয়ার জন্য সবচেয়ে বেশি মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। মানে মোটা কাটা ছিল, শরীরের শক্তি ছিল, বুঝতেই পারছো। তো যাই হোক, আমরা দেখতে পাই ওই মহিলা রাতের বেলা যখন তার রেস্টুরেন্ট সব বন্ধ করতে যাবে, তখন সেখানে জন কার্বারের মাস্ক পায় সে। আর ওই মহিলাটি ভাবে এই মাস্কটি এখানে কিভাবে এলো, বাট ওই মুহূর্তেই জন কার্বারের মাস্ক পরে আরেকজন চলে আসে এখানে এবং সে ওই মহিলাকে খারাপ ভাবে মারতে শুরু করে এবং ওই মহিলার মুখে পানি ঢেলে দেয়, তারপর রেফ্রিজারেটরের সাথে মুখ চেপে ধরে। আর তারপর ওই লোকটি তার কুড়াল নিয়ে আসে ওকে মেরে ফেলার জন্য। বাট এই সুযোগে লেজি করে কি পালিয়ে যেতে যায় এবং পালিয়ে সে করে কি একটা ডাস্টবিনে ঢুকতে চায়, বাট তখন ওই লোকটি করে কি গাড়ি নিয়ে ওকে ধাক্কা মেরে দেয় এবং তারপর দুই টুকরা করে ফেলে। আর তারপর লেজির মৃত্যুর পরে লেজির যে বডিটা ছিল, অর্ধেক কাটা বডি, রাইট মার্টের বিল্ডিং এর সামনে ঝুলিয়ে দেয়। আর আমি আবারও বলছি, ভিডিও এডিটরদের প্রত্যেকটা দৃশ্য দেখানোর জন্য, কারণ স্ল্যাশার সিনেমার অ্যাকচুয়াল মজাই হচ্ছে এগুলো, মানে দেখতে গিয়ে গা শিরশির করবে, চোখ বন্ধ করে ফেলবে, এরকম ব্যাপার আর কি। তো পরের দিন যখন পুলিশ খবর পায়, তখন তারা সেখানে পৌঁছায় এটা তদন্ত করার জন্য। আর এরপর সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করলে দেখা যায় যে ওখানে জন কার্বারের মাস্ক পরা একজন লোক ওকে মেরেছে। কিন্তু এই শহরে তো এই মাস্ক অনেকেই পরে, যার জন্য ওরা বুঝতে পারে না আসলে আসামি কে হতে পারে। আর তখন জেসিকা ওর বাবাকে কল করে এবং বলে, বাবা আমি আবারও বলছি ওই শপটি খোলা উচিত হবে না। কিন্তু ওর বাবা বলে, চিন্তা করিস না, এবার আমি এক্সট্রা সিকিউরিটি গার্ড রাখবো, কিন্তু আমার যে কোনো মূল্যে স্টোরটি খুলতেই হবে এবং এটা আমি করবোই, কারণ এটা যদি আমি না করি তাহলে এইসব সাধারণ মানুষের কাছে আমি হেরে গেলাম। তো এটা শুনে তো জেসিকা ঘাবড়ে যায়। তো এরপর জেসিকা যখন তার বন্ধু বান্ধবদের সাথে ছিল, মেগাট নামের একজন লোক আসে যে ওদেরকে বলে যে আমি টুকটাক মালটাল বিক্রি করি, মানে বুঝতেই পারছো নেশা সামগ্রী, প্লাস হচ্ছে আমার মাঝে মাঝে আমরা পার্টি দিই, সিক্রেট পার্টি, আর এর সাথে আমি বন্দুকও বিক্রি করি, তোমাদের যদি মাল বা বন্দুক যেটা লাগে আমাকে বলতে পারো। কিন্তু ওরা এটাই কেয়ার করে না। আর এরপর জেসিকা তার বন্ধুরা করে কি পুলিশ স্টেশনে গিয়ে বলে যে আসামি হয়তোবা ওইসব মানুষদেরই মারছে যারা গতবার থ্যাঙ্কস গিভিং প্রোগ্রামে ওই হত্যাকাণ্ডের ভেতরে ছিল, ওই ধাক্কাধাক্কির মধ্যে ছিল। তো পুলিশ তখন জেসিকাকে বলে, তাহলে এক কাজ করো, ওই হত্যাকাণ্ডের বা ওই ম্যাসাকারের আসল যে ফুটেজ গুলো যেটা তোমার বাবার সিসি ক্যামেরায় রয়েছে ওই মার্টের, সেগুলো আমাকে দাও, কারণ আমরা যখন গিয়েছিলাম তোমার বাবা বলেছে সেই ভিডিও তারা অলরেডি ডিলিট করে দিয়েছে। অ্যাকচুয়ালি তোমার বাবা চায় না এগুলো মিডিয়ার সামনে আসুক, কিন্তু এই অ্যাকচুয়াল কপিটা আমাদের দরকার, কারণ ওটা দেখলে আমরা বুঝতে পারবো কার কার জীবন বিপদের মুখে রয়েছে বা কে কে বেশি বেশি ধাক্কাধাক্কি করেছে। তো এই কথা শুনে জেসিকা ওই পুলিশ অফিসারকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এখানে এই পয়েন্টটাও তোমাদের মনে রাখতে হবে যে এই পুলিশ অফিসার কিন্তু অ্যাকচুয়াল ফুটেজটা চাচ্ছে, যাতে কে কে ওই ঝামেলায় ছিল, কে কে ধাক্কাধাক্কি বেশি করেছে তাদেরকে পাওয়া যায়। তো যাই হোক, এরপর জেসিকা যখন বাইরে যায় তখন ও ববিকে দেখতে পায়, মানে হঠাৎ করে ববি উদয় হয়েছে। তো ববি তখন সরি বলে, ওর কল না ধরার জন্য বলে যে আমি বিদেশ চলে গিয়েছিলাম, আমি দুঃখিত, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম সেদিন। তো জেসিকাকে ক্ষমা করে দেয় এবং আবার ওর সাথে প্যাচ আপ করে, মানে রায়ান ব্যাসের আবারও নাই হয়ে গেল। জেসিকা তুই একটা মায়াই, সিরিয়াস লেভেলের মায়া। তো যাই হোক, জেসিকা তখন বলে যে আমাদের সবার জীবনে বিপদের মুখে রয়েছে, আমার কাছে মনে হচ্ছে ওই হত্যাকাণ্ডে বা ওই দিন থ্যাঙ্কস গিভিং আমরা যারা যারা মাঠের ভেতরে ছিলাম, ধাক্কাতে পড়েছিলাম, কেউ হয়তো আমাদের সবার পিছু লেগেছে, আমাদেরকে সবার মারার চেষ্টা করছে, আসামি না ধরা পড়া পর্যন্ত আমাদের একসাথে থাকতে হবে। আর এরপর আমরা দেখি ওই মাস্ক পরা লোকটা করে কি সেই সিকিউরিটি গার্ডের বাসায় যায় যাকে ভিডিওতে দেখা গিয়েছিল যে সে ওই ভিড় দেখে পালিয়ে গিয়েছিল, মানুষদের না আটকে উল্টো পালিয়ে গিয়েছিল। তো ওই মাস্ক পরা লোকটা ওই সিকিউরিটির মাথাটা কেটে ফেলে এবং ওখানে তার মৃত্যু হয়। আর তারপর ওই লোকটি তার কাটা মাথাটি তার ব্যাগের মধ্যে রাখে এবং সাথে করে নিয়ে যায় এবং জেসিকা আর বন্ধুদের ট্যাগ করে আবার একটা পোস্ট করে। তো ওই সিকিউরিটি গার্ডের কাটা মাথা দেখে সবাই তো ভয় পেয়ে যায় এবং ওখানে সিকিউরিটি গার্ডের যে নাম লেখা ছিল একটা প্লেটের মধ্যে, ওই সিকিউরিটি গার্ডের মাথাটা রেখে দেয় এবং এটা দেখে জেসিকারা বুঝতে পারে এই পুরো টেবিলটা ওদের মাথা দিয়ে কাভার হয়ে যাবে। তো জেসিকা ভয় পেয়ে পুলিশকে জানায় আর পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করে, বাট পুলিশের কাছে এর কোনো প্রমাণও নেই, কোনো আলো নেই যে কে হতে পারে এই লোকটি। তো এই জন্য জেসিকা করে কি ওদের যে সিসি ক্যামেরা ফুটেজ ছিল ওদের মার্টের, সেই ভিডিওটা দিয়ে দেয়। আর এরপর পুলিশ খুঁজে বের করা শুরু করে এই ভিডিওর মধ্যে কে কে বেশি বিপদে থাকতে পারে। তো এই ভিডিওতে জেসিকা
জেসিকার বয়ফ্রেন্ডকেও দেখা যায় যে সিকিউরিটি গার্ডের সাথে গলা মিলিয়েছিল। মানে যে সিকিউরিটি গার্ডকে মারা হয়েছে সেই সিকিউরিটি গার্ডের খুব ভালো বন্ধুত্ব ছিল তার সাথে। তো জেসিকা তখন ভাবে হয়তো আমার বয়ফ্রেন্ডের বিপদে রয়েছে। আর এইদিকে আমরা দেখি ওই মাস্ক পরা লোকটি যায় হচ্ছে সেই লোকটার কাছে, মানে যে লোকটা লেজির বয়ফ্রেন্ড ছিল এক সময় এবং লেজির সাথে সে সবাইকে উত্তেজিত করে ভেতরে ঢুকে গিয়েছিল লোকজন নিয়ে। তো সে বর্তমানে জিম করে এবং জিম ট্রেনার এবং তার গার্লফ্রেন্ড এখানে ছিল যে একজন চিয়ার লিডার। তো তার গার্লফ্রেন্ড তাকে বলে একটু আসো একসাথে লাফাই জাম্পিং প্যাডে। তো ওই লোকটি যখন ওখানে যেতে লাগে তখনই ওই মাস্ক পরা লোকটি করে ওর গলা মুচড়কে মেরে ফেলে। আর ওদিকে ওর গার্লফ্রেন্ড যখন জাম্পিং প্যাডে লাফাচ্ছিল তখন নিচ থেকে খুব ধারালো একটা জিনিস রাখা হয়, যার ফলে ওর গার্লফ্রেন্ড যখন লাফ দিয়ে নিচে নামে সে 2 টুকরা হয়ে যায় খুব জঘন্যভাবে। এখানে তার মৃত্যু হয়ে যায়। মানে চিন্তা করো কি ধরনের সাইকো, মানে এই ধরনের সিনেমা যারা বানায় তারা কেমন সাইকো, যারা দেখে তারা কেমন সাইকো, আর যারা এক্সপ্লেন করে তারা কিরকম সাইকো। তো যাই এই ঘটনার পরে কলেজ বন্ধ করে দেওয়া হয় এবং পুরো শহরে একটা থমথম অবস্থা হয়ে যায়। আর এরপর আমরা দেখি জেসিকা করিকর সুন্দরী বান্ধবী গ্যাপিকে কলেজে দাঁড়াতে বলে, কিন্তু তখনই ওই মাস্ক পরা লোকটি জেসিকার বান্ধবীর কাছে যায় এবং ওকে কিডন্যাপ করে ফেলে। আর তারপর জেসিকাকে সে ধরতে যায়, বাট জেসিকা কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় এবং মেকআপ রুমে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু তারপর ওই মাস্ক পরা লোকটাকে খুঁজতে শুরু করে। আর তখন জেসিকা করে কি একটা স্প্রে নিয়ে লোকের মুখে মেরে দেয় এবং সেখান থেকে পালাতে সমর্থ হয়। কিন্তু তারপর লোকটা যখন ধাওয়া করে তখন ওর চিৎকার চেঁচামেচিতে পুলিশ সেখানে চলে আসে। আর এর ফলে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। জেসিকাকে আর মারতে পারে না। বাট এই কথা শুনে জেসিকার 2 বয়ফ্রেন্ড ও রায়ান এবং ববি বেশ ঘাবড়ে যায়। সিরিয়াসলি 2 বয়ফ্রেন্ড, মানে একটা হারিয়ে গিয়েছিল এই জন্য রায়ানকে নিয়েছে। এখন রায়ানকে কি এত তাড়াতাড়ি ছাড়া যাবে? সবসময় ব্যাকআপ রাখতেই হবে। তো যাই হোক 2 বয়ফ্রেন্ডই ওর সাথে দেখা করতে আসে এবং এখানে যেটা হয় 2 বয়ফ্রেন্ড মুখোমুখি হয়ে জেসিকা তুমি কার এনে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু জেসিকা তখন ওদের দুজনকে থামায় এবং বলে তোমরা 2 জনে এখন আমার কাছ থেকে দূরে থাকবে। তার মানে জেসিকা তুই কি 3 নম্বর আরেকটার কথা ভাবতেছিস? তো যাই হোক তখন জেসিকার যে আরেক বান্ধবী জানা হচ্ছে ইউলিয়া, তার বাবা এখানে আসে এবং তাকে সাথে করে নিয়ে যায় ইউলিয়াকে এবং বলে এই জায়গাটা তোর জন্য সেফ না, এখান থেকে তোকে আমি অন্য দেশে পাঠিয়ে দেবো। আবার স্কুবা নামে যে কালো নিগ্রোটা ছিল বুঝতে পারে আমরা সবাই বিপদের মুখে রয়েছি। তো এই জন্য ওরা সবাই মিলে করে কি ওই লোকটার কাছে যায় এবং তার কাছ থেকে বন্দুক কিনে নিয়ে আসে নিজেদের সেফটির জন্য। আবার ইউলিয়াকে যে বাসায় নিয়ে আসা হলো ওকে বাইরে পাঠিয়ে দেবে, তার আগেই দেখা যায় যে ওই মাস্ক পরা লোকটি ওদের বাসায় এসে ওদের সিকিউরিটি গার্ডকে আগে মারে। আর ওর বাবা যখন ওকে দেখে তখন ওর বাবাকেও মেরে দেয়। আবার ওই মুহূর্তে স্কুবা ইউলিয়াকে ভিডিও কল করে এবং জিজ্ঞেস করে পিস্তল তো কিনেছি, আমাদের তো আর টেনশন নাই, তুই কি ঠিক আছিস, আমরা আসতেছি তোর বাসায়। তো এখানে ইউলিয়া বলে আমি ঠিক আছি, চিন্তা করিস না। বাট তখনই ইউলিয়ার পেছন থেকে ওই মাস্ক পরা লোকটি চলে আসে এবং ওর কানের ভেতর কাঠি ঢুকিয়ে খুব জঘন্যভাবে মেরে দেয়। তো এই দৃশ্য দেখে তো মনে করো স্কুবারা ভয় পেয়ে যায় এবং ওরা দ্রুত ইউলিয়ার বাড়ি আসতে থাকে যাতে ইউলিয়াকে বাঁচানো যায়। কিন্তু ওই মাস্ক পরা লোক উল্টো গলায় চাকু ধরে ইউলিয়ার, মানে ইউলিয়া এখনো মারা যায়নি। আর তখন স্কুবা করে কি ভিডিও করে লাইভে গিয়ে করে কি ওই লোকটাকে শুট করতে যায় যে কেন আমি শুট করছি আত্মরক্ষার জন্য। বাট শুট যখন করতে যায় স্কুবা তার বন্দুক কাজ করে না, সিরিয়াসলি ভাই। আর তখনই ওই লোকটা করে কি ইউলিয়াকে একটা ব্লেডের উপর ফেলে দিয়ে ওকে টুকরা টুকরা করে ফেলে এবং ইউলিয়ার ওখানে মৃত্যু হয়। আর ওখান থেকে স্কুবা এবং জেসিকা পালিয়ে আসে। তো এইসব ঘটনার পরে জেসিকার বাবা নিজেই ভয় পেয়ে যায় এবং চিন্তা করে না আমি মাঠ খুলবো না, যেহেতু অনেক মৃত্যু হচ্ছে, আমার নিজের মেয়েও টার্গেটে রয়েছে, না জানি কবে আবার আমাকে টার্গেট করে। কিন্তু ওখানে যে এরিক নামের পুলিশ অফিসারটা ছিল যাকে আমরা সিনেমার শুরু থেকে দেখে আসছি, সে বলে না আপনি থ্যাঙ্কস গিভিং প্রোগ্রাম অবশ্যই করুন, কারণ তাহলে ওই আসামি আসবে আর তাকে আমরা ওই সুযোগে ধরে ফেলবো। তো এটা শুনে থমাস বলে আচ্ছা ঠিক আছে। তো পরের দিন যখন প্রোগ্রাম হয় এবং লোকজন যখন আসে সত্যি সত্যি ওই কিলার চলে আসে নতুন আরেকটা ড্রেস পরে এবং সে সেই করে কি ওখানে সিকিউরিটি গার্ডদের মেরে ফেলা শুরু করে দেয় এবং ওখানে তার মৃত্যু হয়ে যায়। আর তারপর অনেকগুলো স্মোক গ্রেনেড ফেলে যার ফলে সবাই সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর সে করে কি জেসিকা ওই নিগ্রো ছেলেটা আর ওর বাবা মাকে কিডন্যাপ করে নেয়। আর তারপর জেসিকার সৎমার যখন চোখ খোলে তখন সে নিজেকে টেবিলের উপর শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়। তো সে দেখতে পায় যে ওই মাস্ক পরা লোকটি সস বানাচ্ছে এবং তার পুরো বডিতে মুরগি তন্দুরি করার আগে যেমন সিজলিং করা হয় সেরকম তেল মাখাচ্ছে। তার মানে সে বুঝতে পারে তাকে হয়তো রোস্ট বানানো হবে বা চিকেন তান্দুরির মতো মানুষ তান্দুরি বানানো হবে। আর তারপর ওই লোকটা যখন অন্য মাস্ক আনতে যায় তখন ওই সুযোগ ওর মা করে উঠে পালাতে লাগে, মানে তাকে তো ইনজেকশন দেওয়া হয়েছিল, ওই ইনজেকশনটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আবার তারপর যখন ওই লোকটা ফেরত আসে দেখতে পায় যে জেসিকার মা সেখানে নেই। সে করে ওকে খোঁজার চেষ্টা করে আর জেসিকার মা করে কি ফ্রিজের ভেতরে পালানোর চেষ্টা করে। বাট ফ্রিজের ভেতরে ওই যে একটা চিয়ার লিডারকে মারলো, লাভ দিয়েছিল নিচ থেকে একবারে 2 টুকরা করে দিল, সেই মেয়েটার বডি দেখতে পায়। তো এটা দেখে তো সে আরো ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু ফাইনালি সে গিয়ে ওই মাস্ক পরা খুনির হাতে ধরা পড়ে যায়। আর তারপর ওই লোকটা করে কি জেসিকার মাকে ওভেনের ভেতর ঢুকিয়ে দেয় এবং তাকে একবারে রোস্ট করে ফেলে, সিরিয়াসলি ভাই ডেঞ্জারাস। আর এরপর ওই লোকটা করে কি সবাইকে লাইভ স্ট্রিম দেখায় যেখানে জেসিকা এবং তার বন্ধুরা বন্ধু ছিল এবং ওদের সবাইকে ডাইনিং টেবিলে বসিয়ে রাখা হয়েছে। তো পুলিশ করে কি ওদের ট্র্যাক করে সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু ওখানে গিয়ে ওরা দেখতে পায় যে লোকেশনটা তো আসলে ভুল, মানে ওই লোকটি ওদের সাথে খেলা করছে। আর তারপর সে আরেকটা লাইভ স্ট্রিম করে এবং সেখানে ওদেরকে ডিনার দেখায়। আর ডিনারে সবাই দেখতে পায় যে ক্যাথরিনের বডি, মানে জেসিকার মায়ের বডি রোস্ট করা অবস্থায় টেবিলের উপর রাখা হয়েছে। তো এটা দেখে তো সবাই ভয় পেয়ে যায়, চিৎকার করতে থাকে। আর কেন জেসিকার মায়ের বডি রোস্ট করা হয়েছে? অ্যাকচুয়ালি ওই গত বছরের যে থ্যাঙ্কস গিভিং সেলটা ছিল ওই সেলটার আইডিয়া বা এই ব্যবসার আইডিয়াটা জেসিকার মায়েরই ছিল। তো এই জন্য তাকে রোস্ট করে ফেলা হয়েছে। তো এই জন্য জেসিকা এবং তার ফ্যামিলির
শাস্তি হচ্ছে তোরা তোর মায়ের রোস্ট খাবি। কিন্তু তখনই জেসিকা হঠাৎ করে নিজেকে ছাড়িয়ে ফেলে, সাথে ওই নিগ্রো স্কুবা ছাড়িয়ে ফেলে, আর তারপর তারা সেখান থেকে পালাতে যায়। আর তখন ওই মাস্ক পরা লোকটি ওদের পিছু নেয়, কিন্তু স্কুবা ফেরাতে গেলে উল্টা স্কুবা মার খেয়ে যায়। কিন্তু ততক্ষণে জেসিকা নেট পার হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। আর তারপর সে যখন সামনের দিকে এগোয় সে ওই শেরিফকে মানে ওই যে ওই এরিক নামের ওই পুলিশকে আহত অবস্থায় পায়। আর তারপর যখন বিল্ডিং এর ভেতরে যায় তখন সে তার প্রথম বয়ফ্রেন্ড ববিকে মাস্ক খুলতে দেখে। সিরিয়াসলি ববিকে মাস্ক খুলতে দেখে এবং জেসিকা বুঝতে পারে যে ববি মূলত আসল খুনি যে সবাইকে মেরে বেড়াচ্ছে। আর এরপর যখন শেরিফ বা এরিকের জ্ঞান ফিরে আসে তখন জেসিকা বলে আমার বয়ফ্রেন্ড ববি আসল আসামি, সেই সবাইকে মেরে বেড়াচ্ছে। কিন্তু শরীফ যখন ববিকে গুলি করতে যায় সে ওখান থেকে পালিয়ে যায়। তো যাই হোক এরই সাথে শেরিফ নিজেই করে কি সবাইকে সেখান থেকে উদ্ধার করে। বাট এখানে মানা পড়ে জেসিকার মা ক্যাথলিন এবং ওই ইউটিউবার বন্ধু ইভান, কারণ তাদেরকে আগেই মেরে ফেলা হয়েছে। আর তাছাড়া বাবা থমাস বেঁচে গিয়েছে এবং বাকি বন্ধুদের হসপিটালাইজড করা হয়, হয়তো সবাই দ্রুত সুস্থ হয়ে যাবে। তো যাই হোক জেসিকা খুবই খুশি যে খুনি ধরতে পেরেছে এবং বর্তমানে পুলিশ স্টেশনে রয়েছে, নিরাপদে রয়েছে। কিন্তু তখনই হঠাৎ করে জেসিকা লক্ষ্য করে পুলিশ অফিসার এরিকের পায়ের মধ্যেই রক্ত লেগে রয়েছে। এটা কিভাবে পসিবল? এবং ছিটে ছিটে রক্ত লেগে রয়েছে। আর তাছাড়া তার প্যান্টেরও এক কোনা ছিঁড়া রয়েছে, আর এই ছিঁড়াটা একমাত্র নেটেই ছিঁড়তে পারে। আর জেসিকাও যেহেতু নেট পার হয়ে এসেছে তার মানে এটাই কি খুনি? এই পুলিশ অফিসারই কি খুনি? আর তখনই শেরিফ মনে করো পুরো একা রয়েছে, জেসিকাকে একা পেয়ে গিয়েছে। সে বলে জেসিকা আসলে তোমার ওই নেটটা ক্রস করা উচিত হয়নি। আর তারপরে ওকে মারার জন্য এগিয়ে আসে। আর তখন জেসিকা জিজ্ঞেস করে তুমি এগুলো কেন করেছো? তো তখন এখানে আসে এই সিনেমার আসল টুইস্ট। ববি আসলে কখনোই খুনি ছিল না। ববিকে জাস্ট ধরে নিয়ে ওই মাস্কটা পরিয়ে দেওয়া হয়েছিল। শরীফ নিজে এগুলো সব করেছে, নিজেই সবকিছু করে, নিজে আবার ড্রেস চেঞ্জ করে মনে করো যে সবার সামনে ভালো সেজেছে। শেরিফ বলে যে আমার এক্স গার্লফ্রেন্ড ছিল যাকে আমি প্রতিষ্ঠিত ছিলাম না বলে বিয়ে করতে পারিনি, তার আরেক জায়গায় বিয়ে হয়ে গিয়েছিল। মানে আমান্ডার কথা বলছে। কিন্তু তারপরও আমরা গোপনে বাচ্চা নিয়েছিলাম, মানে পরকিয়া করে আর কি। এবং ওর পেটে আমার 3 মাসের বাচ্চা ছিল। কিন্তু আমান্ডা যখন ওর হাজবেন্ডকে ওই ডিনার দিতে গিয়েছিল তখন ওই ধাক্কাধাক্কির কারণে, ওই থ্যাঙ্কস গিভিং সেলের কারণে, তোমার বাবার সেলের কারণে সে মারা গিয়েছে আমার বাচ্চার সমেত। আর এই কারণে আমি ঠিক করেছি যারা যারা ধাক্কাধাক্কি করেছে, যারা যারা এই অফার দিয়েছে, যারা যারা এর সাথে জড়িত তাদের সবাইকে আমি মেরে ফেলবো। কিন্তু তখনই জেসিকা তার ফোন বের করে দেখায় এবং বলে ধন্যবাদ তোমাকে, কারণ আমি আমার ফোনের লাইভ স্ট্রিম অন করে রেখেছিলাম এবং এটা সবাই জেনে গিয়েছে যে তুমি আসল আসামি। তো এটা দেখে শেরিফ অনেক রেগে যায়, ওকে মারতে এগোয়। কিন্তু তখনই নাটকীয়ভাবে এখানে চলে আসে হচ্ছে জেসিকার প্রথম বয়ফ্রেন্ড ববি। আর আমরা বুঝতে পারি ববি তাহলে পুলিশের হাতে ধরা পড়েনি, সে পালিয়েছিল এবং সে জানতো যে এই শালা শেরিফই আসল খুনি। এবং সে জেসিকাকে ওখান থেকে উদ্ধার করে পালাতে থাকে এবং একটা ট্রাকে নিয়ে যায়। আর তারপর জেসিকা করে কি ওখানে একটা গ্যাসের বেলুন অন করে দেয়। আর তারপর যখন শেরিফ সামনে এগোয় জেসিকা করে ওই বেলুনে শুট করে দেয়, যার ফলে একটা ব্লাস্ট হয় এবং ওই শেরিফ হয়তো মারা যায়। কিন্তু আমার কথা হচ্ছে বেলুন এত কষ্ট করে বেলুন ফুলিয়ে ব্লাস্ট করবি কেন? তোর যদি শুট করা লাগে ডাইরেক্ট ওই শেরিফ বা পুলিশকে শুট করে দে। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই সেখানে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভায়, কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সেখানে ছাই ছাড়া কিছুই দেখতে পায় না। এবং এখানে একজন ফায়ার সার্ভিস পার্সনকে আমাদের স্পেশালি দেখানো হয়। কেন দেখানো হয় ওটা আমরা পরে বুঝতে পারবো। তো পরের দিন এখানে আসে পুলিশ তদন্ত করতে। আর ওরা এসে অবাক হয়ে যায় যে এখানে কোনো ডেড বডি পাওয়া যায়নি, বাট অনেক ছাই পাওয়া গিয়েছে, বাট দেখে মনে হচ্ছে না মানুষের ছাই। সবাই কনফিউজ। তো এই জন্য তারা কনফার্ম করতে পারে না শেরিফকে এখনো বেঁচে রয়েছে নাকি মারা গিয়েছে। নর্মাল শেরিফ বললে ভুল হবে, সাইকো শেরিফ। কিন্তু এরপর রাতের বেলা জেসিকা যখন ঘুমায় তখন সে আবারও শেরিফের স্বপ্ন দেখে। সে দেখতে পায় যে তার আলমারির ভেতরে শেরিফ লুকিয়ে রয়েছে এবং সে বলছে সে আবারও ওই ম্যাসাকিয়ার বা হত্যাযজ্ঞ শুরু করবে, তার মিশন এখনো শেষ হয়নি। তো তখন দ্রুত ঘুম থেকে উঠে ভয় পেয়ে করে কি ক্লোজেট বা আলমারি খুলে, বাট ভেতরে কাউকেই দেখতে পায় না। আর এরই সাথে সাথে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো এই কাহিনীর লাস্টে দেখে আমরা যেটা বুঝলাম যে শেরিফ এখনো বেঁচে রয়েছে। এবং আমরা লাস্টে যে ফায়ারম্যানকে দেখলাম, যাকে স্পেশালি একটু বেশি সময় দেখানো হয়েছে, সে হয়তো অ্যাকচুয়াল ফায়ারম্যানকে মেরে দিয়ে ওই ফায়ারম্যানের ড্রেস পরে এখান থেকে পালিয়ে গিয়েছে। তো এর মানে হচ্ছে এর পরের পার্টে ওই শেরিফকে আমরা আবারও দেখতে পাবো এবং হয়তো আরো ডেঞ্জারাস রূপে দেখতে পাবো, কারণ এবার তো সে লুকিয়ে লুকিয়ে হত্যা করেছে, বাট ওই টাইমে সে তো লুকিয়ে হত্যা করবে না। তো যাই হোক আমি যেটা বললাম সিনেমার কাহিনী যা আমার অনেক ভালো লেগেছে, আমার কাছে সেরকম কিছু নয়, খুবই কমন একটা স্টোরি। স্ল্যাশার সিনেমার কাহিনী এরকমই হয়ে থাকে ভাই। স্ল্যাশার সিনেমার কোনো সিনেমার কাহিনী আজ পর্যন্ত আমি দেখিনি খুব ভালো স্টোরি হয়, তবে রং টার্নের সিনেমাগুলো একটু বেশি ভালো লাগে আর কি, ওগুলো অনেক ডেঞ্জারাস হয়ে থাকে। কিন্তু এই যে বেশিরভাগ স্ল্যাশার সিনেমাগুলো এরকমই হয় আর কি, খালি মারামারি কাটাকাটি দেখাবেই দেখাবে। আর কয়েকদিন আগে আমি যেন কোন সিনেমাটা এক্সপ্লেন করলাম, পার্ট 1 পার্ট 2, ওই মাস্ক পরে থাকে জোকার খালি মারে সবাইকে, ওই সিনেমাটার নামটাও মনে নেই। ওই সিনেমাটা আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, মোটামুটি লেগেছে, বাট এই সিনেমাটা তার চেয়ে বেশি খারাপ লেগেছে। তবে সিনেমা এত হিট হলো কিসের জন্য আমি বুঝলাম না, হয়তো নাই মামার চেয়ে কানা মামা ভালো, অনেকদিন ধরে ভালো স্ল্যাশার সিনেমা আসছে না, এই জন্য হয়তো এই সিনেমাটা একটু হিটের তকমা পেয়ে গিয়েছে। আর যেহেতু হিট হয়েছে, প্রায় 300 কোটি টাকা লাভ করেছে, তার মানে এই সিনেমাটার পার্ট 2 অবশ্যই আসবে। কিন্তু সমস্যা হলো একটাই, এইসব স্ল্যাশার সিনেমার কাহিনী তো আমার কাছে পছন্দ হয় না। তো যাই হোক আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে এক্সপ্লেনটি, কারণ মাথা আমার প্রচন্ড মনে করো যে হ্যাং হয়েছিল, বুঝতেই পারছো সেম কাজ দুইবার করা যায় না, একটা কাজ একবার করতে ভালো লাগে, বাট একটা কাজ শেষ করার পরে যখন দেখো কাজটা হয়নি, সেম কাজটা যদি তোমাকে দুইবার করতে দেওয়া হয় তুমি তখন এমনিতেই মনে করো যে বিরক্ত হয়ে যাবে। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।